রোমিও আর আগাথা প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। তবে একদিন রোমিও হঠাৎই জানতে পারে যে আগাথা তো এতদিন ধরে কোমাতেই রয়েছে। তাহলে সে কার সাথে ঘুরে বেরিয়েছে? তবে কি এতদিন আগাথার আত্মা ছিল তার সাথে? কিন্তু এটা কি করে সম্ভব? তাদের এই অদ্ভুত ভালোবাসার গল্পই জানবো আজ। তো এই গল্পের শেষটা কেমন হতে চলেছে চলুন সেটাই দেখে আসা যাক। মুভির নাম রোমিও ইনকার জাঞ্জি। গল্পের শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু কথা শুনতে পাই। সেখানে বলা হচ্ছিল যে মানুষ তার নিজের ভাগ্য নিয়ে জন্মায়, কিন্তু বাঁচতে হলে আমাদের নিজেদেরই পথ খুঁজে নিতে হয়। কখনো কখনো জীবন খুব ছোট, তাই পথ খোঁজারও সময় পাওয়া যায় না। আবার কখনো কখনো জীবন এত দীর্ঘ হয় যে আমরা অনেক পথ খুঁজে ফেলি আর পরবর্তীতে গোলক ধাঁধায় হারিয়ে যাই। যাক, তো এরপরই আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয়। সে ছেলেটা একটা নদীর তীরে বসে একটা গাছের ছবি আঁকছিল। আর এই ছেলেটিই হলো আমাদের আজকের গল্পের নায়ক, যার নাম রোমিও। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা ঘরের দৃশ্য দেখতে পাই যেখানে একজন মেয়ে ঘুমিয়েছিল। আর এই মেয়েটি হচ্ছে আমাদের আজকের গল্পের নায়িকা আগাথা। তো এরপরই দেখা যায় আগাথা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে ডাইনিং রুমে যায় আর ফ্রিজ থেকে পানি বের করে খেতে থাকে। তারপরে সে তার বাবা দাদির সাথে কিছুক্ষণ ঝগড়াও করে। এরপরই চলে যায় তার রুমে। এখান থেকে আমরা বুঝতে পারি আগাথার সাথে তার বাবা আর দাদির সম্পর্ক খুব একটা ভালো নয়। তাদের মধ্যে সারাক্ষণই কথা কাটাকাটি লেগেই থাকে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই আগাথা সেই নদীর পাড়ে গিয়েছে যেখানে বসে রোমিও ছবি আঁকছিল। তো সেই নদীর পাড়ে গিয়েই আগাথা বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকে। তারপরই হঠাৎ তার চোখ পড়ে রোমিওর উপর। রোমিও তখন আগাথাকে দেখতে পায়। তখন আগাথা রোমিওকে উদ্দেশ্য করে বলে, তুমি কি করছো? এটা ব্যক্তিগত সম্পত্তি। তখন রোমিও আগাথাকে বলতে থাকে যে দুঃখিত, আমি আসলে জানতাম না, তবে আপনার চিৎকার করার কোনো প্রয়োজন নেই। এই বলেই সে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু আগাথা তখন তাকে একটা সাইনবোর্ড দেখায় আর বলে যে এই প্রপার্টিতে কোনো ছবি তোলা নিষেধ। তখন রোমিও বলে যে হ্যাঁ, আমি দেখেছি সেখানে বলা আছে ছবি তোলা নিষেধ, কিন্তু আমি তো এখানে ছবিটি এঁকেছি, ছবি তো তুলিনি। তারপরও তো আগাথা থামে না, সে বলতেই থাকে যে যাই হোক, যেহেতু এটি একটি ব্যক্তিগত সম্পত্তি তাই এখানে অনুমতি ছাড়া কোনো কিছুই করা যাবে না। তখন উপায় না পেয়ে রোমিও তো খুবই রেগে যায় আর আগাথার কাছে এসে তার আঁকা ছবিটি খাতা থেকে ছিঁড়ে দিয়ে দেয়। এরপরই সে বেশ ক্ষোভ নিয়ে বলতে থাকে, এটা শুধু ব্যক্তিগত সম্পত্তি, তাই ছেড়ে দিলাম। একথা বলেই সে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু আগাথা তো রোমিওর আঁকা ছবিটি দেখে তাকে বলে যে এটা তো খুবই খারাপ ছবি। এই কথা শুনে তো রোমিও প্রচুর রেগে যায় আর আবারও তার কাছে এসে বলে এটা শুধুমাত্র স্কেচ, আর যদি আপনার ফাইনাল অর্ডার দেখার ইচ্ছা হয় তাহলে আমার ট্যাটু স্টুডিওতে আসবেন। তখন আগাথা রোমিওকে উদ্দেশ্য করে বলে যে মানুষ কি এখনো ল্যান্ডস্কেপের ট্যাটু করে? রোমিও বলে যে না, যার যেমন চাহিদা তাকে সেরকমই ট্যাটু করে দেয়া হয়। তো এরপর বেশ কিছুক্ষণ কথোপকথন শেষে সেখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই যে আগাথা তার বান্ধবীর বাড়িতে গিয়েছে। তার বান্ধবীর বাড়িতে ঢুকতেই আগাথার উদ্দেশ্যে তার বান্ধবী বলতে থাকে যে তোমার গ্র্যান্ডমার সাথে কি তোমার আবারও ঝগড়া হয়েছে? আগাথা তখন তার বান্ধবীকে বলতে শুরু করে যে তুমি তো জানো কেমন যাচ্ছে সব, আর আমার বাবা যথারীতি চুপ করে থাকে। তারপরই আমরা দেখতে পাই আগাথা বেশ হতাশ হয়ে মনে রাগ নিয়ে তার বান্ধবীকে বলতে থাকে যে আমার মনে হয় মরে যাওয়াই ভালো, আমার তাদের কারো সাথেই বনি বনা হয় না, আমার কিছু ভালো লাগে না। এসব শুনে আগাথার বান্ধবী তাকে বলতে থাকে আরে এসব কথা বলো না, তুমি সবসময় মৃত্যুর কথা ভাবো, এসব ঠিক না। তো তারপরই দেখা যায় যে আগাথা তার ব্যাগ থেকে রোমিওর কাছ থেকে নেওয়া সেই ড্রয়িংটি বের করে আর তার বান্ধবীর কাছে নিয়ে আসতে থাকে। তখন তার বান্ধবী বলতে থাকে তোমার হাতে এটা কি? তখন আগাথা বলে যে দাঁড়াও, আমি তোমার কাছেই যাচ্ছি। তারপরে সে তার বান্ধবীর কাছে গিয়ে বলতে থাকে যে আমি একজন ট্যাটু শিল্পীর সাথে দেখা করেছি, এটা তারই আঁকা ছবি। তখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে তাই নাকি, তো কি নাম তার? উত্তরে আগাথা বলে তা তো আমি জানি না। সে আরো বলে যে আমি তো এটা শুনতেও ভুলে গিয়েছি যে ছেলেটির ট্যাটু স্টুডিও কোথায়। যাক, তো এরপরই আগাথা তার বান্ধবীকে বলে যে আমি হয়তো একদিন ট্যাটু করতে চাইবো। এটা শুনেই তো তার বান্ধবী মুচকি হাসতে থাকে আর আগাথাকে বলতে থাকে প্রথমত আমরা জানি না যে সে প্রকৃত ট্যাটু শিল্পী কিনা। তারপর সে আরো বলতে শুরু করে যে দ্বিতীয়ত তোমার কি যথেষ্ট সাহস আছে আমার কাছে এসে আবার বলো না যে তোমার ব্যথা করছে, ট্যাটু করাতে গেলে কিন্তু ব্যথাও লাগে। তো এরপরই সে ওই ড্রয়িংটি হাতে তুলে নেয় আর আগাথাকে বলতে শুরু করে এটা কি সে এঁকেছে। আগাথা তার বান্ধবীর হাত থেকে ড্রয়িংটা নিয়ে তখন বাড়ির ফ্রিজে আটকাতে যায়। তখনই আগাথার বান্ধবী তাকে বলতে থাকে
যে তোমার কাছে এটা কেন বলো তো? এই প্রশ্ন শুনে তো আগাথা বলতে থাকে, কারণ এটা দিয়ে তোমার বাড়ি সাজাবো আমি, বুঝতে পারলে? তখনই তার বান্ধবী বলে, ওয়েট, আমার বাড়ির ভাইবের সাথে এটার কোনো মিল নেই। তখন আগাথা বলে, তুমি কি বলছো? এটা তো ভালো। তখন তার বান্ধবী বলে, না না, এটা আমার বাড়িতে ভালো লাগছে না। তখন আগাথা এটা শুনে বলে, তাহলে চলো সেখানে যাই। এরপরই দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই যে সত্যি সত্যি আগাথার ইচ্ছা মতো সে তার বান্ধবীকে নিয়ে স্কুটিতে করে সেই জায়গাটির উদ্দেশ্যে যেতে থাকে। রাস্তায় স্কুটিতে যেতে যেতে তারা অনেক মজা করে। এরপরই আমরা দেখতে পাই যে আগাথার বান্ধবী এবং আগাথা ঘাসের উপর শুয়ে শুয়ে গল্প করছে। তারা বেশ এনজয় করছিল। তখনই আগাথা বলতে থাকে, মাঝে মধ্যে আমি কিছু ভাবি যে আমি কেন আমার জীবন ছেড়ে চলে যাচ্ছি না। এখানে আমরা জানতে পারি যে আগাথার বান্ধবীর নাম হলো রুনা। তখন রুনা বলতে থাকে যে দেখো, এটা তোমার নিয়তি, তাই এটাকে মেনে নাও। তখন আগাথা বলে যে আমার বাবা মায়ের দেখা হওয়াটা কি অভিশাপ ছিল? আসলে সে তার পরিবার নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, এজন্যই সে সবসময় এসব কথা বলে। তো এরপর তাদের মধ্যে আরো আলাপ আলোচনা হয়। তার কিছুক্ষণ পরই রুনা দাঁড়িয়ে গিয়ে আগাথাকে বলে যে তার সাথে পানিতে ডুব দেওয়ার জন্য। আগাথা রুনাকে বলে যে পাগলামি করো না। রুনা বলে, আরে এটা তো শুধুমাত্র 10 মিটার উঁচু, এতে সমস্যা কি? ভয় কেন পাচ্ছ? এটা শুনে আগাথা বলে, দেখো আমি কোনো কিছুই ভয় পাই না। রুনা বলে, তাই নাকি? তাহলে কি সমস্যা? তুমিও আসো। তখন আগাথা বলতে থাকে যে দেখো, আমি বোকামির কারণে মরবো না। রুনা তখন হাসতে হাসতে বলে যে আমি তো শুধু তোমাকে পানিতে লাফাতে বলেছি, তোমাকে তো আমি নরকের আগুনে ঝাঁপ দিতে বলিনি। সে আরো বলে যে দেখো, এটাই উপযুক্ত সময় তোমার চিন্তার সকল বিষয় বের করে ফেলে দেয়ার। তো এরপরে রুনা আগাথাকে উদ্দেশ্য করে বলে যে আমাকে বিশ্বাস করো, একবার লাফ দিলে তোমার জীবনের সব বোঝা চলে যাবে। এভাবেই রুনা আগাথাকে কোনো মতে রাজি করায় পানিতে ঝাঁপ দেওয়ার জন্য। তারপর দুজন মিলে একেবারে কিনারায় চলে যায় আর দুজনেই একসাথে 2, 3, 1 এইভাবে কাউন্ট করে পানিতে ঝাঁপ দেয়। এরপরই পানি থেকে পাড়ে উঠে কিছুক্ষণ বেশ মজা করে। তারপরে তাদের স্কুটি নিয়ে তারা সেখান থেকে চলে আসছিল। কিন্তু যখনই তারা মেইন রাস্তাতে তাদের স্কুটি উঠিয়ে দেয়, ঠিক তখন একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় তাদের। এখান থেকে এই দৃশ্য চলে যায় রোমিওর ট্যাটু স্টুডিওতে। সেখানে রোমিও একটি লোকের হাতে ট্যাটু করে দিচ্ছিল। তো যখন ট্যাটুটি বানানো শেষ হয়, তখন লোকটি এত সুন্দর ট্যাটু দেখে রোমিওকে বলতে থাকে, বাহ, খুব সুন্দর হয়েছে তো, এটা তো খুব কুল দেখাচ্ছে। তারপরে রোমিও লোকটাকে বলে যে ঠিক আছে, বাড়িতে যাওয়ার পর ট্যাটুটা 1 সপ্তাহ শুকনো রাখবে। তো এরপরই লোকটা রোমিওকে তার ট্যাটু বানিয়ে দেওয়ার জন্য টাকা দেয়। টাকা পেয়েই তো রোমিও লোকটিকে ধন্যবাদ জানায়। তখন লোকটিও রোমিওকে ওয়েলকাম জানিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা রোমিওদের বাড়ির চিত্র দেখতে পাই। রোমিও তার বাইকে করে বাড়িতে যাওয়ার পরই বাইকটা বাইরে পার্ক করে বাড়ির ভেতর যাচ্ছিল। আর তখন দেখা যায় বাইরে তার মা উঠোন ঝাড়ু দিচ্ছে। তার মাকে দেখেই সে বলে, হাই মম, এটা বলেই সে বাড়ির ভেতর চলে যায়। তারপরই আমরা দেখতে পাই রোমিও তার ব্যাগে কিছু কাপড় ঢুকিয়ে নেয় আর আবারও সেখান থেকে চলে যেতে নেয়। তখনই তার মা তাকে বলে যে কি হলো, তুমি আবারও বাইরে যাচ্ছ? রোমিও বলে, আসলে গ্রাহকরা আমার জন্য অপেক্ষা করছে মা। তো তারপরই মা ছেলের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয়। তখন রোমিও বাড়ি থেকে বাইরে চলে আসে। সেই সময় তার মা বলে, সেফলি গাড়ি ড্রাইভ করো কিন্তু। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে আগাথা এবং তার বান্ধবী রুনা হাসপাতাল থেকে হাসতে হাসতে দৌড়ে পালিয়ে আসছিল। তো বাইরে এসে আগাথা রুনাকে বলে যে এখন তাহলে আমরা বাড়ি যাব? রুনা বলে হ্যাঁ। তো তারপরই আগাথা রুনাকে বলে, আচ্ছা এখন যেহেতু সব ঠিক আছে, তাহলে পরে দেখা হবে, এখন আমি আসছি। এটা শুনে রুনা বলে, না না, এখনই যেও না, দয়া করে চলো আমার বাড়িতে যাই, অথবা তুমি 1 ঘন্টার মধ্যে আমার বাড়িতে ফিরে আসো, যেভাবেই হোক। তখন আগাথা বলে, আচ্ছা ঠিক আছে, চলো এখনই যাই। তো তারপরে তারা সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মজার মজার কথাবার্তা বলে আর সেখান থেকে চলে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা নাইট ক্লাবের দৃশ্য দেখতে পাই। সেখানেই আবার রোমিওর আগাথার সাথে দেখা হয়। তখন আগাথাকে দেখেই তো রোমিও তাকে চিনতে পারে আর সেদিনের কথা ভাবতে ভাবতে আগাথার কাছে যায় আর তাকে বলে, আমার নাম রোমিও। তখন আগাথাও রোমিওকে উদ্দেশ্য করে বলে যে আমার নাম আগাথা। এই নাম শুনে রোমিও আগাথাকে বলতে থাকে, বাহ, ভালো নাম। আগাথাও এটা শুনে তাকে ধন্যবাদ জানায়। এভাবেই তারা একে অপরের সাথে পরিচিত হয়। যাক, এরপর আগাথা রোমিওকে একজন ওয়েটারকে দেখায় আর বলতে থাকে সে তো আমার আদেশই মানছে না। রোমিও তখন ওয়েটারটিকে স্যার বলে সম্বোধন করে। এরপর আগাথাকে বলে যে তুমি কি চেয়েছিলে? আগাথা জানায় সে একটা স্পেশাল ড্রিঙ্ক বানিয়ে দিতে বলেছিল। তখন রোমিও ওয়েটারটিকে বলে, ঠিক আছে, এই ড্রিঙ্ক 2টো বানিয়ে আনো। তখন ওয়েটারটিও বলে, আচ্ছা ঠিক আছে, আমি 2টোই বানিয়ে দিচ্ছি। সে সময় তো আগাথা তার বান্ধবী রুনাকে খুঁজছিল। তখন রোমিও তাকে জিজ্ঞেস করে যে সে কাকে খুঁজছে।
আগাথা বলে যে তার বেস্ট ফ্রেন্ডকে। রোমিও এটা শুনে জিজ্ঞেস করে, তাই নাকি? তো সে কি ছেলে? আগাথা বলে, না না, সে মেয়ে। তো তারা কথা বলছিল, এর কিছুক্ষণের মধ্যেই ওয়েটার তাদের কাছে সেই ড্রিঙ্কটা এনে দেয়। তারপরে তারা চিয়ার করে সেটা খাওয়া শুরু করে। আর এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই রুনা বাড়িতে ব্যায়াম করছিল। রুনা তখন সেই বাড়িতে ঢুকেই বলতে থাকে, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজছিলাম। তো আগাথাকে দেখেই রুনা বলতে শুরু করে, দুঃখিত, আমার মাইগ্রেন হঠাৎ করেই আবার শুরু হয়ে গিয়েছিল, খুব খারাপ লাগছিল। তো এরপর রুনা আগাথাকে জিজ্ঞেস করতে থাকে, এসব বাদ দাও, তুমি আগে বলো তোমার সাথে ওই লোকটা কে ছিল? আগাথা তখন হাসতে হাসতে বলে যে তোমাকে যে ট্যাটু আর্টিস্টের কথা বলেছিলাম না, ওই লোকটিই ছিল সেই ট্যাটু আর্টিস্ট। তো এরপরে দুই বান্ধবী কিছু কথাবার্তা বলে আর এরপরই সেখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই আগাথা রোমিওর ট্যাটু স্টুডিওতে গিয়েছে। সেখানে গিয়ে সে রোমিওর সাথে বেশ কিছু কথাবার্তাও বলে। তো সেখানে আগাথা রোমিওকে প্রশ্ন করতেই থাকে আর রোমিও তাকে তার প্রশ্নের উত্তর দিতে থাকে। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই রোমিওর একজন বন্ধুর জন্মদিনের প্রোগ্রাম আছে। সেখানে সে তার অনেক বন্ধু বান্ধবকে ইনভাইট করেছিল। সেখানেই দেখা যায় ছেলেটি তার বন্ধু বান্ধবদের সাথে বেশ মজা করতে থাকে। তখনই তার চোখ পড়ে একা বসে থাকা রোমিওর উপর। এটা দেখেই সে রোমিওর কাছে গিয়ে বসে এবং গ্লাসে বিয়ার ঢালতে থাকে। তখন ছেলেটি রোমিওকে বলতে থাকে যে তুমি সব সময় একা। তখন রোমিও ছেলেটিকে বলে যে আচ্ছা, তুমি জন্মদিনের পার্টি করছো, তুমি কি বাচ্চা? তখন ছেলেটা বলে, তুমিও তো এখানে এসেছো, তাহলে তুমিও বাচ্চা। তো এসব বলতে বলতে তারা দুজনেই বিয়ার খেতে থাকে আর আগাথাকে নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। তাছাড়া তারা দুই বন্ধু এখানে আরো মজা করে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয় আর দেখা যায় রুনার বাড়ির দৃশ্য। রুনা সেখানে ব্যায়াম করছিল। তো আগাথা এবং রুনা রোমিওকে নিয়েই কথা বলতে থাকে। কথোপকথনের এক পর্যায়ে আগাথা রুনাকে বলে যে দেখো, তুমি আসলে ওই রোমিওর মতোই দার্শনিক টাইপের। আর তাছাড়া আমি ইতিমধ্যেই তার সাথে তোমার অনেক মিল পাচ্ছি। তোমারও তো তার অনেক কিছুই ভালো লাগছে। তুমি এক কাজ করো, তুমি তার সাথে ডেটে চলে যাও। এটা শুনে আগাথা রুনাকে বলে যে দেখো, আমি তাকে খুব কমই চিনি, তাছাড়া তুমি কেন চাও আমি তার সাথে ডেট করি? রুনা বলে যে দেখো, আমার মনে হয়েছে যে তুমি তার সাথে খুবই কমফোর্টেবল, এজন্যই বলছি। তখন আগাথা বলে যে ভালোবাসা কি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে? সে রুনাকে বলতে থাকে, দেখো, আমার বাবা মায়ের পরিণতি কেমন হয়েছিল, অর্থাৎ তার মা বাবাও হয়তো আলাদা হয়ে গিয়েছিল। এ কারণেই হয়তো তার ভালোবাসার প্রতি এত বেশি অনীহা আর অবিশ্বাস। যাক, তো এর পরদিনই দেখা যায় আগাথা তার ফ্রেন্ডের সাথে একটা পাহাড়ে হাইকিং করতে যায়। আগাথা তো পেরেই উঠছিল না। তার বান্ধবী তখন তাকে বারবার তাড়া দিতে থাকে যে তাড়াতাড়ি আসো। তো তারা যেতে যেতে পাহাড়ের এক কিনারায় পৌঁছে যায় আর সেখানে গিয়েই তারা খেয়াল করে একদল ছেলে মেয়ে সমুদ্র পাড়ের আবর্জনা পরিষ্কার করছে। রুনা তখন খেয়াল করে যে সেখানে তো রোমিও রয়েছে। তাই সে আগাথাকে বলতে থাকে, এটা সেই ছেলেটা না যার সাথে তোমার বারে দেখা হয়েছিল? তখন আগাথা বলে, আসলে এই আইল্যান্ডটা খুবই ছোট, যেখানেই যাচ্ছি না কেন এই ছেলেটার সাথেই দেখা হয়ে যাচ্ছে। তো এটা বলেই সে যখন তাকিয়ে থাকে তখন রুনা মুচকি মুচকি হাসতে হাসতে বলে, যাও তাহলে কালকের কথাটা আজ শেষ করে আসো। এটা বলেই সে সেখান থেকে চলে যেতে থাকে। আগাথা তো তখন তাকে বলতে থাকে, রুনা প্লিজ দাঁড়াও, আমাকে রেখে যেও না। তো সে যখন উঠে যাচ্ছিল তখনই দেখা যায় পিছন থেকে এসে রোমিও তার হাত ধরে টান দেয় আর বলে, হাই, তুমি এখানে কি করছো? তো সে আসলে নিচ থেকেই আগাথাকে খেয়াল করেছিল, তাই উপরে চলে এসেছে। তখন আগাথা তাকে বলতে থাকে, তুমি এত সকালবেলা এখানে কি করছো? রোমিও জানায়, কেন? ওই যে দেখো, আমরা সমুদ্রের পার ক্লিন করছি সব বন্ধুরা মিলে, তুমিও আমাদের সাথে জয়েন করবে? দেখো, বেশ ভালো লাগবে। যাক, তো এরপরই সে আগাথাকে বলতে থাকে, আচ্ছা একটা কথা, তুমি তো আমাকে বললে না তুমি এখানে কি করছিলে? তখন আগাথা বলে, আসলে আজ সকালে আমার ফ্রেন্ড আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে হাঁটার উদ্দেশ্যে। রোমিও এটা শুনে বলে, তাই নাকি? তো তোমার ফ্রেন্ড কোথায়? দেখতে পাচ্ছি না তো। আগাথা তো তখন খুঁজে খুঁজেও রুনাকে পায় না, তাই সে বলতে থাকে, এই তো দৌড় দিয়ে এদিকেই কোথায় চলে গেল। এই কথা শুনে রোমিও মজা করে বলে, বাহ, হাঁটতে এসে দৌড়ে চলে গেল। এই নিয়ে তারা দুজন হাসাহাসি করতে থাকে। এরপরই দেখা যায় তারা দুজন মিলে বাইক রাইডিং এ বের হয়। রোমিও তাকে পুরো শহর বাইকে করে ঘুরে ঘুরে দেখাতে থাকে। আগাথা তো পুরো সময়টা বেশ এনজয় করছিল। সে বলতে থাকে, আজকের আগ পর্যন্ত এই পুরো পৃথিবী আমার কাছে এত সুন্দর কখনো লাগেনি। সবসময় আমার কাছে সবকিছুই অন্ধকার লাগতো, এখন তো এই পুরো জগৎটাই আমার কাছে আলোকিত মনে হচ্ছে। আসলে সে ধীরে ধীরে রোমিওকে পছন্দ করতে শুরু করেছিল, তাই হয়তো তার এই সবকিছু এত ভালো লাগছে। এরপর দেখা যায় সে তার ফ্রেন্ডকে বলতে থাকে যে আমি আসলে আমার একাকিত্ব থেকে দূরে থাকার জন্য সবসময় কোলাহলপূর্ণ জায়গায় যেতাম,
যাতে সবার মধ্যে থেকে আমি আমার একাকিত্বটা ভুলে থাকতে পারি। এরপর সে তার মাকে নিয়ে বলতে থাকে যে আমার মা ছিল একজন স্বাধীন চেতা মহিলা। আমার বাবার সাথে তার দেখা হয়েছিল নেদারল্যান্ডসে পড়াশোনা করতে গিয়ে। তারা তো একসাথে থাকতেও শুরু করেছিল। তবে আমার গ্র্যান্ডমা অনেক বেশি স্ট্রিক্ট ছিলেন আর সবসময় অনেক বেশি নিয়ম কানুন মেনে চলতেন। এই সব কিছু আমার মা মেনে নিতে পারেনি, তাই হয়তো আবারও নেদারল্যান্ডে ফিরে যাওয়ার জন্য সে অন্য এক লোকের সাথে পালিয়ে গিয়েছিল, আবারও নিজের স্বাধীন জীবনে ফিরে যাওয়ার জন্য। তখন আমার মাও হয়তো ভেবেছিল যে সে কেন আমাকে জন্ম দিল। তো দেখা যায় এই কথাগুলো সে রোমিওকেও বলতে থাকে। রোমিও এতক্ষণ ধরে সবকিছু চুপচাপ শুনছিল। আগাথা তখন বলে, আমি আসলে একটু বেশি কথা বলি তাই না? রোমিও বলে, সমস্যা নেই, আমার তো ভালোই লাগছে। এরপরই সে কথা প্রসঙ্গ চেঞ্জ করে ফেলে। সে বলতে থাকে, তোমার ফ্রেন্ড কোথায় বলো তো? সে মনে হয় তোমাকে খুঁজে বেড়াচ্ছে। আগাথা বলে, সমস্যা নেই, আমাদের মধ্যে এরকম চলতেই থাকে, আর তাছাড়া আমি তো ওদের বাড়িতেই থাকবো। এরপর সে রোমিওকে বলতে থাকে, আচ্ছা তোমার বাড়িও কি একই দিকে? তখন রোমিও বলতে থাকে, সে তো বাড়িতে ঘুমাই না, সে তার স্টুডিওতে ঘুমায়। এটা শুনে আগাথা বলে, কেন স্টুডিওতে কেন ঘুমায়? তার কি বাড়ি নেই? সে কি হোমলেস? এটা শুনেই রোমিও মুচকি হেসে দেয় আর আগাথাকে বলতে থাকে যে তুমি কেন তোমার বন্ধুর বাসায় থাকো? তুমিও কি হোমলেস? এটা শুনে দুজনই হেসে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে রোমিও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। সে সোফার উপর তার গায়ে কম্বল পেঁচিয়ে শুয়ে পড়ে। তার পরের দৃশ্যেই আমরা দেখতে পাই যে রোমিও এবং আগাথা একসাথে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তারা পাহাড়ে চড়ছে, সমুদ্রের পাড়ে যাচ্ছে, বাইক রাইডিং করছে, আরো অনেক কিছু। এমনই একদিন বাইক রাইডিং করতে করতে আমরা লক্ষ্য করি যে রোমিওর চোখে ঘুম চলে এসেছে আর হঠাৎ করেই সে রাস্তার মাঝখানে কন্ট্রোল হারিয়ে ফেলে আর আগাথা সহ পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। আমরা তখন দেখতে পাই রাস্তাতেই হামাগুড়ি দিয়ে দিয়ে দুজনের করুণ অবস্থা। রোমিও তো তবুও কোনো মতে হামাগুড়ি দিয়ে আগাথার কাছে আসে আর তাকে ডাকতে শুরু করে। আর আগাথা যখনই জ্ঞান ফিরে পায় তখনই রোমিও তাকে প্রশ্ন করতে শুরু করে যে তোমার কিছু হয়নি তো? আগাথা বলে, না না, আমি ঠিক আছি। তখনই সে দেখতে পায় যে রোমিওর হাতে বেশ বড় ক্ষত হয়েছে। তাই সে বলতে থাকে, তোমার হাত থেকে তো রক্ত ঝরছে। রোমিও বলে, আরে ইটস ওকে, কোনো সমস্যা নেই। তখন দেখা যায় সে রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। আগাথা তখন গাড়িটিকে দেখে রাস্তার মাঝখানে গিয়ে হেল্প হেল্প বলে সাহায্য চাইতে থাকে, কিন্তু গাড়িটি সেখানে কোনো মতেই থামে না। তখনই আগাথা গাড়ির সন্ধানে এদিক ওদিক ছোটাছুটি করছিল। তো এই করতে গিয়েই সে এক পর্যায়ে পড়েই যায়। তখন রোমিও সাথে সাথে তাকে কোলে তুলে নেয় আর ধীরে ধীরে সামনে যেতে শুরু করে। তখন আগাথা রোমিওকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমি তো নিজেই হাঁটতে পারবো। রোমিও বলে, দেখো তোমার আঘাত লেগেছে, আমি নিয়ে যাচ্ছি, চলো। এরপরই আগাথা রোমিওকে বলে যে তো মোটরসাইকেলটার কি হবে? রোমিও বলে, সমস্যা নেই, আমার ফ্রেন্ড আরিয়া এটা দেখাশোনা করবে। তারপরে আগাথা বারবার বলতে থাকে আমি হাঁটতে পারবো, আমাকে নামিয়ে দিলেই হচ্ছে। কিন্তু রোমিও তো তাকে তার কোল থেকে নামতেই দেয় না। সে অনেক কেয়ার করে তাকে নিয়ে যেতে থাকে আর এই ব্যাপারটা আগাথারও বেশ ভালো লাগে। তো তারপরে রোমিও আগাথাকে কোলে নিয়ে তার বাড়িতে চলে আসে। এখান থেকে এই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রোমিও এবং আগাথা রুনার বাড়িতে যায়। তখনই আগাথা রোমিওর জন্য ফার্স্ট এইড বক্স আনে। এর মধ্যেই রোমিও আবার দেখে ফেলে যে রুনার বাসাতে তার আঁকানো সেই ছবিটা রয়েছে। তাই সে আগাথাকে বলতে থাকে যে তোমার ফ্রেন্ড আমার বানানো কুৎসিত ছবিটা রাখার পারমিশন দিয়েছে। আগাথা তো এটা শুনে আর কোনো কথাই বলে না, সে শুধু রোমিওকে পানি খেতে দেয়। পানির গ্লাসটি হাতে নিয়ে রোমিও তাকে ধন্যবাদ জানায়। ধীরে ধীরে দুজনই দুজনকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। তো রোমিও তাকে জিজ্ঞেস করতে থাকে, তার মানে তুমি এখানেই থাকো প্রতিদিন? আগাথা বলে, হ্যাঁ এখানেই থাকি, আর এখন তুমি আমার সম্পর্কে জানবে, আমি তোমাকে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানাবো। এটা শুনে রোমিও আগাথাকে বলতে থাকে যে আমি প্রার্থনা করছি যে তুমি যেন বাড়ি যাওয়ার একটা কারণ খুঁজে পাও। যাক, তো এরপরে আগাথা রোমিওর হাতের ক্ষতস্থানে ওষুধ লাগাতে চায়। তখনই রোমিও আগাথার কাছ থেকে ওষুধটা নিয়ে নিজে লাগাতে যায়, কিন্তু আগাথা তাকে সেটা করতে দেয় না, বরং সে রোমিওকে বলতে থাকে আমাকে তোমার হাতটা দেখাও, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। এরপরই রোমিও তার ক্ষতস্থানটা আগাথার দিকে বাড়িয়ে দেয়। আগাথাও রোমিওর ক্ষতস্থানে ওষুধ লাগানো শুরু করে। এরপর সে রোমিওকে বলতে থাকে এটা একটু জ্বালা করবে কিন্তু। রোমিও বলে আমি জানি, কিন্তু যখনই ওষুধটা ক্ষতস্থানে পড়ে তখনই তো জ্বালা শুরু করে। আর রোমিও হালকা চিৎকার করে ওঠে। তখন এটা দেখেই তো আগাথা হেসে দেয় আর রোমিওকে বলতে থাকে যে আমি আস্তে আস্তে দিচ্ছি। তো এরপরই আগাথা বেশ যত্ন সহকারে রোমিওর হাতে ওষুধটি লাগিয়ে দেয় আর বলতে থাকে যে আমার বাড়িতে যাওয়ার জন্য তুমি কি কোনো কারণ খুঁজে বের করতে পারলে? সে তাকে আরো প্রশ্ন করে যে তুমি এখনো তো আমাকে বলনি যে কেন তুমি তোমার বাড়ি ছেড়েছো। তো
তো সেখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই রোমিও তার বাড়িতে গিয়েছে। রান্নাঘরে তার মা রান্না করছিল। বাড়িতে ঢুকেই সে তার পুরাতন কাপড়গুলো ব্যাগ থেকে বের করে রাখে আর বাড়িতে থাকা কাপড়গুলো ইস্ত্রি করা শুরু করে। তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে এসে তার মা বলতে থাকে যে গতকাল আমার শরীর ভালো ছিল না, তাই আমি কাপড় ইস্ত্রি করতে পারিনি, এখন আমাকে দাও, আমি করে দিই। রোমিওর মা তখন কাপড় ইস্ত্রি করতে করতে রোমিওকে বলতে থাকে যে যদি তুমি এটা নিয়ে রাগ করো যে তোমার বাবা তোমার মাকে আর তোমাকে রেখে চলে গেছে, তাহলে তুমি কেন তোমার মায়ের সাথে থাকো না? কেন আমাকে একা রেখে যাও? তুমিও কি আমার উপর বিরক্ত? তখন রোমিও পানি খেতে খেতে তার মাকে বলে যে আমি কেন বিরক্ত হব, তবে আমি বুঝতে পারি না যে তুমি কেন সবসময় আমার সিদ্ধান্তগুলোকে সমর্থন করো, তুমি তো আমাকে উৎসাহিতও করো। এসব শুনে তার মা খুব খুশি হয়। তো তখন আমরা দেখি রোমিও আসলে এই সবকিছু আগাথাকে বলছিল। সে আরো বলতে থাকে যে আমার বাবা তো নতুন জবের পাশাপাশি একটা নতুন গার্লফ্রেন্ডও পেয়েছিল, তাই সে মাকে ছেড়ে চলে গিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো, আমার মা আমার বাবার দ্বিতীয় বিয়েতে গিয়েছিল। আমি বুঝতে পারি না সেই সবকিছু কিভাবে সহ্য করেছে। তো এই সব কথা শুনে আগাথা রোমিওকে বলতে থাকে যে তুমি এখন কি চাও? তখন রোমিও উত্তরে বলে যে আমি আমার মাকে বলতে শুনতে চাই যে আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার মা এতদিন ধরে সবকিছু চুপচাপ সহ্য করে এসেছে, এখন তো অন্তত বলুক যে সে কিছু সহ্য করতে পারছে না। সে সবসময় নিজেকে স্ট্রং দেখাতে চায়, কিন্তু তারও তো কষ্ট হয়। আমি চাই সে সেটা প্রকাশ করুক। তো এখানে তারা দুজন মিলে ডিল করে যে তারা উভয়ই তাদের সমস্যার সমাধান করবে। তারপরে আমরা দেখতে পাই যে কথা বলতে বলতেই তারা একে অপরের কাছাকাছি চলে আসে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে আগাথা চুপি চুপি রুনার বাড়িতে ঢুকেছে আর তার ভেজা জুতোগুলো বারান্দায় শুকোতে দিয়ে সে নীরবে দরজাটা লাগিয়ে দেয়। তখনই রুনা ঘর থেকে বেরিয়ে আসে আর আগাথাকে বলতে থাকে যে প্রিন্সেস তুমি কি করছো? তখন আগাথা উত্তরে বলে যে কিছু না। তখনই রুনা এবং আগাথা রোমিওকে নিয়ে কিছু মজার কথাবার্তা বলে। এক পর্যায়ে রুনা আগাথাকে বলে যে তুমি তোমার মনের কথা শোনো। তারপরে আগাথা বলতে শুরু করে যে আমার মনে হচ্ছে রোমিও এমন একজন যাকে আমি পছন্দ করে ফেলেছি। এ কথা শুনেই তো রুনা চিৎকার করতে থাকে আর বলতে থাকে আমি তোমার জন্য সত্যি খুব খুশি। এটা বলেই সে আগাথাকে জড়িয়ে ধরে। তারপর তারা আরো কিছুক্ষণ মজার মজার কথাবার্তা বলে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই আগাথা ঘুমিয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরেই সে ঘুম থেকে উঠে নিচে নেমে আসে আর রুনাকে খুঁজতে থাকে। তখনই সে দেখতে পায় রুনা লিখে গেছে যে তোমার সুখ আমার কাছে সবকিছু, তবে দুঃখিত আমি তোমার সাথে থাকতে পারছি না, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হলো। এই বার্তাটি দেখেই আগাথা মুচকি মুচকি হাসে। তারপরে সেখানে সে আর অক্ষরের একটা লকেট পায় যেটা মূলত রুনারই ছিল। তারপরে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই আগাথা এবং রোমিও একটা পাহাড়ের চূড়ায় গিয়ে সূর্যাস্ত দেখছিল। যাক, এরপরই দৃশ্য চলে যায় রোমিওর বাড়িতে। সে তার বাড়িতে খাবার রান্না করছে। ঠিক তখনই তার মা দায়া নামের একটা মেয়ের সাথে তাদের বাড়িতে আসে। তারা সেখানে খাবার টেবিলে বসে অনেক মজা করে। তার কিছুক্ষণ পর রোমিও তার মাকে উদ্দেশ্য করে বলে যে মা, আজকে আমাদের বাড়িতে একজন বিশেষ অতিথি আসছে। রোমিওর মা জিজ্ঞেস করে কে এসে? রোমিও তখন আগাথার কথা জানায়। এটা শুনে দায়া বলে এই আগাথা আবার কে? রোমিও বলে যে সে আমার গার্লফ্রেন্ড। এ কথা শুনেই তো দায়ার মন খারাপ হয়ে যায়। তাই সে বলতে থাকে যে যেহেতু অতিথি আসছে সেহেতু তাদের মনে হয় খাবারে অসুবিধা হবে, তাই সে চলে যাচ্ছে। তখন রোমিওর মা বলে পর্যাপ্ত খাবার রয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু দায়া অজুহাত দিয়ে সেখান থেকে উঠে চলে আসে। বাইরে এসেই সে কাঁদতে শুরু করে। এ দেখে আমরা বুঝতে পারি যে দায়া রোমিওকে পছন্দ করত। তাই সে আগাথার কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর সে চলে যায় রোমিওর সেই বন্ধুর কাছে। তখন তার বন্ধু দায়াকে সান্ত্বনা দেয় আর বলে যে রোমিও তো আগাথাকে পছন্দ করে, সে তার সাথে রাতও কাটিয়েছে, তবুও কি তুমি তাকে চাও? এবার ওর কথা মাথা থেকে ঝেড়ে ফেলো তো। তো এসব কথা শুনে দায়ার মনটা কিছুটা ভালো হয়। তাই সে সবকিছু ভুলে গিয়ে আবারও তার বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠে। কিন্তু যখন দায়া বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছিল তখন আগাথা তাকে দেখে তার পিছু পিছু আসে আর চুপি চুপি দায়া এবং রোমিওর বন্ধুর সব কথা শুনে নেয়। তাই সে রোমিওর সাথে দেখা না করেই বাড়িতে চলে আসে আর চুপচাপ শুয়ে পড়ে। দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই যে রোমিওর ট্যাটুর স্টুডিওতে তার বন্ধু এসেছে। তখন আবার রোমিও একজনকে ট্যাটু এঁকে দিচ্ছিল। রোমিওর বন্ধু তখন ভিতরে এসে রোমিওর সাথে দায়াকে নিয়ে কথা বলা শুরু করে। সে বলে কালকে সে খুব কষ্ট পেয়েছিল যখন সে আগাথার কথা শুনেছে। তো এরপর সে রোমিওকে আরো জিজ্ঞেস করে যে সে আগাথাকে কেন পছন্দ করে, সে কেমন মেয়ে। এটা শুনে রোমিও বলে সে এখন এই ব্যাপারে বলতে পারবে না, কারণ দোকানের ভেতরে কাস্টমার রয়েছে। রোমিওর বন্ধু বলে সে তো একজন বিদেশি,
তুমি যা বলছো তার একটা শব্দও সে বুঝতে পারবে না, তাই বলো। তখনই সে লোকটিকে তাদের আঞ্চলিক ভাষায় বলে যে সে কি কোনো কিছু বুঝছে। তখন লোকটি বলে যে হ্যাঁ, সে বুঝছে। রোমিওর বন্ধু তো তখন খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়, আর রোমিও তখন তার এই কাণ্ড দেখে হাসতে থাকে। তখনই দেখা যায় রোমিওর বন্ধু সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই যে রোমিও আগাথার বাসায় এসেছে। সে তাকে জিজ্ঞেস করে সে কেন গতকাল আসেনি। তখন আগাথা বলতে থাকে যে রোমিও, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? রোমিও বলে তুমি কি বলতে চাচ্ছ? এরপরই সে গতকালের দায়ার ঘটনাটি বলতে শুরু করে। সে বলে যে দায়া রোমিওকে পছন্দ করে, কিন্তু রোমিও বলে যে আমার তো তার প্রতি কোনো অনুভূতি নেই, আমার অনুভূতি শুধু তোমার জন্য। তো এরপরই তাদের দুজনের মধ্যে গতকালের সেই বিষয়টি নিয়ে ঝগড়া হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই সেই নাইট ক্লাবের দৃশ্য, যেখানে দায়া ড্রিঙ্ক করছিল। তারপরে সেখানে রোমিওর বন্ধু আসে, আর তারা একে অপরের সাথে কুশল বিনিময় করে। তখনই আমরা দেখতে পাই যে রোমিও একটা কোনায় বসে আছে। তখনই দায়া রোমিওর পাশে গিয়ে বসে আর তাকে আগাথাকে নিয়ে প্রশ্ন করে। তো এখানে কথাবার্তার এক পর্যায়ে রোমিওর সেই বন্ধুটি রোমিওকে বলতে থাকে যে দায়া তোমাকে পছন্দ করে। এ কথা শুনে রোমিও চুপ হয়ে যায়। তারপর দায়া রোমিওকে উদ্দেশ্য করে বলে যে তুমি শুধু আমাকে একটা জিনিস বলো, কেন তুমি তাকে পছন্দ করলে? তখন রোমিও কিছুক্ষণ চুপচাপ থেকে এরপর বলতে শুরু করে যে তুমি কি নিশ্চিত জানতে চাও? আসলে আগাথা আমার জানা মতে অন্যান্য সকল মেয়েদের থেকে আলাদা। তখন দায়া রোমিওকে প্রশ্ন করে যে ইনক্লুডিং মি, অর্থাৎ আমি সহ। রোমিও বলে যে দায়া শোনো, তুমি সবসময় আমাকে কমফোর্টেবল রাখার চেষ্টা করো। আমি জানি তুমি আমাকে কোনো কিছু নিয়ে জাজও করো না, কিন্তু আগাথা আমাকে ভিন্ন রকম অনুভূতি দেয়। আগাথা তো আমাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। সে আমাকে এটাও শিখিয়েছে যে কিভাবে জীবনের লক্ষ্যে পৌঁছাতে হবে। আশা করি এই সবকিছু শুনে তুমি বুঝতে পারছো আমি তাকে কেন পছন্দ করি। এসব কথা শুনে দায়া তখন মন খারাপ করে উঠে চলে যায়, আর রোমিও বসে বসে কাঁদতে থাকে, কারণ আগাথার সাথে তার ঝামেলা হয়েছিল। তখনই রোমিওর বন্ধু রোমিওর কাছে আসে আর বলে আমার মনে হয় যে আমাদের আগাথার সাথে দেখা করার সময় এসেছে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই যে রোমিও একটা স্কেচ করছে, কিন্তু সেই স্কেচ বানাতে কোনোভাবে মনোযোগী দিতে পারছিল না। অন্যদিকে আমরা আগাথাদের বাড়ির দৃশ্য দেখতে পাই। তো সে যখন ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখনই সে দেখতে পায় যে তার বাবা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং তার দাদি তাকে বারবার ডাকছে। এক পর্যায়ে সে ডাকতে ডাকতে মাটিতে গড়াগড়ি করে কাঁদতে শুরু করে। তারপরই আগাথার বাবা ফিরে আসে আর তার মাকে বলে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। এটা বলে সে আবারও বাড়ির ভেতর চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আগাথা নাইট ক্লাবে গিয়ে নাচতে নাচতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরই সেখান থেকে দৃশ্য চলে আসে আগাথার বাসায়। আমরা দেখতে পাই ক্লাবে অজ্ঞান হয়ে যাওয়ার পর রোমিও আগে থেকেই তার বাড়িতে নিয়ে এসেছিল তাকে। তো আগাথার যখনই ঘুম ভাঙে তখনই সে দেখতে পায় তার পাশে রোমিও বসে আছে। তখন সে জিজ্ঞেস করে আমি এখানে কিভাবে আসলাম? রোমিও বলে যে আমি সারাদিন তোমাকে খুঁজছিলাম আর তুমি ক্লাবে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই এখানে নিয়ে এসেছি। আগাথা বলে আমি এখন ঠিক আছি। তার কিছুক্ষণ পরে আগাথা বুঝতে পারে যে এটা রোমিওর বাড়ি। তখন সে রোমিওকে প্রশ্ন করে এটা কি তোমার বাড়ি? রোমিও হ্যাঁ জানায়। আগাথা বলতে থাকে যে তোমার মা কোথায়? রোমিও জানায় সে তো অলরেডি ঘুমিয়ে গেছে। তো এরপরে রোমিও আগাথাকে গ্লাসে করে কিছু খেতে দেয় আর বলে যে আমি এটা তোমার জন্য বানিয়েছি, কিন্তু এখন এটা ঠান্ডা হয়ে গেছে। তখন আগাথা রোমিওকে ধন্যবাদ জানায়। এরপর রোমিও বলতে থাকে দেখো, গতকাল আমি যা বলেছি তাতে তুমি বিরক্ত হয়েছো তাই না? আগাথা বলে না, ঠিক আছি আমি, তুমি ঠিক আছো তো? এটা বলার পর সে আরো বলে যে এখন আমাকে বাড়িতে যেতে হবে। এই বলেই সে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। তখনই রোমিও আগাথাকে বলে যে আগাথা এখন অনেক দেরি হয়ে গেছে, আজ না হয় এখানেই থেকে যাও। তো এরপরে তারা দুজন খুব কাছাকাছি চলে আসে আর একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে আগাথা এবং রোমিও বসে কথা বলছে। সেখানে আগাথা বলে যে তুমি আমাকে প্রমিস করো। রোমিও বলে ঠিক আছে, প্রমিস করলাম, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তো এরপর তারা দুজনেই একে অপরকে পিঙ্কি প্রমিস করে। তারপরে সেখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে রোমিও তার বাড়িতে কাপড় ইস্ত্রি করছিল। এটা দেখে রোমিওর মা মৃদু হাসে এবং রোমিওর দিকেই তাকিয়ে থাকে। সে বুঝতে পারে তার ছেলেটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। অন্যদিকে আমরা আগাথাকে দেখতে পাই সে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে যখন আয়নায় নিজেকে দেখছিল তখনই সে রুনার সেই লকেটটা খেয়াল করে। এটা দেখেই সে রুনাকে মনে করতে থাকে। যাক, তো এরপরই সে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে আগাথা রোমিওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে
এদিকে রোমিও এবং তার মা বাজারে আসে কেনাকাটা করতে। তারা কিছুটা মুরগির মাংস কিনে নেয়। তো তখন রোমিও তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, এই মুরগির মাংসের সাথে আমি কি রান্না করব? রোমিওর মা বলে, আমি তো ভাবছি মুরগির স্টু করলে ভালো হয়, তোমারও তো পছন্দের। তো তারা কথা বলছিল, এর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে রোমিওর মা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একই সমস্যা আগাথারও হচ্ছে। যাক, তো সেখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা হাসপাতালের দৃশ্য দেখতে পাই। রোমিওর মাকে এখানেই ভর্তি করা হয়েছে। রোমিও তখন তার মায়ের পাশেই বসেছিল। তো রোমিওর মায়ের জ্ঞান ফিরলে সে বিছানা থেকে উঠে বসতে চায়, কিন্তু রোমিও তার মাকে উদ্দেশ্য করে বলে যে মা, ডাক্তার বলেছেন তুমি ক্লান্ত, তোমার বিশ্রাম নেওয়া উচিত। তখন রোমিওর মা বলতে থাকে যে আমরা কোথায়? রোমিও জানায় আমরা হাসপাতালে আছি মা, ডাক্তার বলেছে তুমি খুবই ক্লান্ত। এটা শুনে রোমিওর মা বলতে থাকে আমার রান্না করতে হবে। কিন্তু রোমিও বলে না মা, এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু তার মা তাকে বলতে শুরু করে যে দেখ, আমি বাড়ি যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। রোমিও বলে মা, তুমি এখন একা নও, আমি এখানে আছি। কিন্তু তার মা তো বলতেই থাকে যে আগাথা তো আমাদের জন্য অপেক্ষা করছে, আমার রান্না করতেই হবে। কিন্তু তখনই রোমিও তার মার উদ্দেশ্যে বলে যে মা, তুমি আগাথাকে নিয়ে চিন্তা করো না, তার থেকে তোমার স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তার মা বলে না, আমাকে রান্না করতেই হবে, তুই বুঝতে পারছিস না। তখন রোমিও বলে মা, তুমি চিন্তা করো না তো, আমি আগাথাকে পরে বিষয়টা খুলে বলবো, সে নিশ্চয়ই বুঝতে পারবে। তো এরপরে রোমিও তার বাড়িতে এসে তার মায়ের জন্য কাপড় চোপড় নিয়ে হাসপাতালে চলে যায়। সন্ধ্যায় আবার আগাথা রোমিওদের বাড়িতে আসে। সেখানে এসেই দেখে বাড়িতে তো কেউ নেই। এই অবস্থা দেখে সে বলতে শুরু করে যে যতদিন আমি পৃথিবীতে বেঁচে আছি, কেউই সত্যিকার অর্থে আমার অস্তিত্ব চায় না। সে তো এবার রোমিওকেই ভুল বুঝতে শুরু করে। আগাথা বলতে থাকে যে আমি জানি না ভালোবাসা আসলে কেমন, আসলে আমি তো আমার পরিবার থেকেও ভালোবাসা পাইনি, আমার জীবনটা আসলেই অন্ধকারাচ্ছন্ন। তো একদিন দেখা যায় রোমিও আগাথার উদ্দেশ্যে কিছু মেসেজ কাগজে লিখে সেটা দরজায় আটকে দিয়ে যায়, কিন্তু বাতাসে সেই কাগজটি উড়ে চলে যায়। এরপরই আমরা রোমিওর কথা শুনতে পাই। সে বলতে থাকে, আগাথা তুমি কোথায়? আমি বেশ কিছুদিন ধরে হাসপাতালে আছি, আমি আমার মায়ের সেবা করছি, তুমি ঠিক আছো কিনা দয়া করে আমাকে জানাও। তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় রোমিও আর আগাথার প্রথম যে নদীর তীরে দেখা হয়েছিল, আগাথা আবারও সেখানে যায়। সে আসলে অনেক বেশি বিষণ্ণ ছিল। এরপরই দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই রোমিওর মাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তো রিসেপশনে এসেই রোমিও তার মাকে সেখানে বসতে বলে। এরপরে সে কাউন্টারে বিল পে করতে চলে যায়। সেই একই কাউন্টারে আবার আগাথার বাবা আসে এবং জানতে চায় যে আগাথা নামের পেশেন্টের বিল কত হয়েছে। এটা শুনতে শুনতে আবার আগাথার দাদি আগাথার বাবাকে ডাকতে আসে এবং বলতে থাকে এদিকে এসো তো। তখন সে বিল কত হয়েছে এটা না শুনেই সেখান থেকে চলে যায়। এই পরিস্থিতি দেখে রোমিও তখন তাদের পিছু পিছু একটা রুমের সামনে চলে যায় আর সেই রুম থেকে বেরিয়ে আসা একজন নার্সকে বলে যে এক্সকিউজ মি। তখন নার্সটি বলে যে হ্যাঁ বলুন কি হয়েছে। রোমিও তখন বলে যে এই রুমে থাকা পেশেন্টের কি হয়েছে। নার্স জানায় যে একটা দুর্ঘটনা হয়েছিল, যে কারণে রোগী কোমায় রয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। রোমিও তখন ঠিক রুমটির সামনে গিয়ে দেখতে পায় যে সেখানে তো আগাথা রয়েছে। এটা দেখে রোমিও একেবারে নিস্তব্ধ হয়ে যায়, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তখন আগাথার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথাই ভাবতে থাকে। তো এসব মনে করতে করতেই তার শরীর কাঁপতে শুরু করে। সে তো তখন এই সবকিছু দেখে কান্না করতে শুরু করে দেয় আর সেখান থেকে দৌড়ে বের হয়ে আসে, কারণ সে এসব নিতে পারছিল না। তারপরই সে তার মায়ের পাশে এসে বসে। তার মা তাকে প্রশ্ন করে কি হয়েছে। রোমিও বলে মা এখানে আগাথা আছে। এটা শুনেই রোমিওর মা বলতে শুরু করে কি, কোথায় আছে সে? তখনই রোমিও তার মাকে নিয়ে সেই রুমটির সামনে চলে যায়। রোমিও তখন তার মাকে উদ্দেশ্য করে বলে যে ওই তো বিছানায় শুয়ে আছে দেখো। তখন তার মা বলে এটাই কি আগাথা? রোমিও বলে হ্যাঁ মা, আর আমি বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। তখন রোমিওর মা রোমিওকে বলে তুমি কি নিশ্চিত এটাই সে যার সাথে তুমি সময় কাটিয়েছ? রোমিও বলে হ্যাঁ মা, আমি নিশ্চিত। তারপরই সে সেখানে কাঁদতে শুরু করে আর তার মাকে জড়িয়ে ধরে। তার যে খুব কষ্ট হচ্ছিল। তারপরে দেখা যায় সেখানে আগাথার বাবা আসে। তখন রোমিও তার বাবার সাথে কথা বলতে চায়, কিন্তু রোমিওর মা তাকে নিষেধ করে এবং তাকে বলে বাড়িতে চলো। তারপরে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই যে আগাথার জ্ঞান ফিরে এসেছে। তো এরপরে সে যথারীতি নিচে নেমে আসে। তারপর সে তার বাবাকে ডাকতে শুরু করে, কিন্তু কেউ তো কোনো উত্তরই দেয় না। তখনই সে দেখতে পায় যে তাদের বাড়ির কাজের লোক সবকিছু গোছাচ্ছে। সে তখন তাদেরকে ডাক দেয়, কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয় না। এটা দেখে সে বলতে থাকে যে কেন সবাই আমাকে ইগনোর করছে। তারপরই আমরা দেখতে পাই সেই কাজের লোকটি এবং কাজের মহিলাকে বাড়িতে তালা লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল আগাথার বাবা আর দাদি।
আগাথা তো তখন দরজাটি ভেদ করে চলে আসে। সে তো এটা দেখেও অবাক হয়ে যায়। দরজা ভেদ করে বের হয়েই সে যখন দরজার দিকে তাকাতে যায় তখন একটা গাড়ি তার উপর দিয়ে চলে যায়, কিন্তু তার কিছুই হয় না। এটা দেখেই সে ভাবতে থাকে এটা কি হচ্ছে। তখন রুনা তাকে ডাক দেয়। তারপর পাশে তাকাতেই সে রুনাকে দেখতে পায় এবং তাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, তুমি কি দেখলে এটা কি হলো? তখন রুনা বলতে শুরু করে, আগাথা আমার কথা শোনো, তোমার কিছু জানা দরকার। তোমার সেদিনের কথা মনে আছে যেদিন আমরা 10 মিটার উপর থেকে পানিতে লাফ দিয়েছিলাম? সেদিন আমরা যখন ফিরেছিলাম তখন আমাদের একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। তুমি এখনো জানতে না সেদিন কি হয়েছিল। সেদিন অ্যাক্সিডেন্ট হওয়ার পর তোমাকে উদ্ধার করা হয়, তবে তুমি কোমায় চলে যাও, কিন্তু আমি মৃত্যুবরণ করি। এই সব কিছু দেখে তো আগাথা জ্ঞান ফিরে পায়। সে তখন তাকে হাসপাতালে আবিষ্কার করে। তারপরই সে হাসপাতালে রুনার দেখা পায় এবং সে তার সাথেই কথা বলছিল। সেই রুনাকে বলছিল যে রোমিও তাকে প্রমিস করেছে সে তাকে একসেপ্ট করবে, যাই হোক না কেন। তখন রুনা বলে, এটা এতটাও সহজ নয়, তুমি তাকে সময় দাও। তখন আগাথা রুনাকে বলে যে আমি সবাইকে দেখতে পাচ্ছি, শুধু তাদের স্পর্শ অনুভব করতে পারছি না। তখন রুনা তাকে বলে, দেখো তুমি শান্ত হও, তোমাকে দ্বিতীয় সুযোগ পাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। কথা শোনার পরই আগাথার আত্মা আবারও তার শরীরে ফিরে আসে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই যে রোমিও একটা স্কেচ করছে, কিন্তু সেই স্কেচে কোনো প্রকার মনোযোগ দিতে পারছে না। তারপরই সেখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই রোমিও তার বন্ধুর সাথে বসে আছে। সেখানে তার বন্ধু রোমিওকে উদ্দেশ্য করে বলতে থাকে, এটা পাগলামি, আমি আসলে কিচ্ছু বুঝতে পারছি না, এটার কোনো মানেই হয় না। তুমি কি আসলেই তাকে দেখেছো? সেখানে আবার দায়া ছিল, সেও বলে যে আমিও বুঝতে পারছি না। তখন রোমিওর বন্ধু আবারও বলতে থাকে যে তাহলে সে এতদিন ভূতই ছিল। সে আরো বলতে থাকে, আচ্ছা রিল্যাক্স, তাহলে তুমি এখন কি করতে চাও? তখন রোমিও মাথা নাড়িয়ে না বলে। তারপরে সেখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই যে হাসপাতালে যেখানে আগাথাকে রাখা হয়েছে রোমিও সেখানে যায়। তারপর রোমিও বলতে শুরু করে যে সত্যি বলতে আমি জানি যে এর কোনো মানে হয় না, কিন্তু আমার জানা দরকার তোমার প্রেমে আমি ব্যর্থ হয়েছি আগাথা। এটা কি অযৌক্তিক? আমাদের দেখা হওয়ার কারণ কেউ আমাকে ব্যাখ্যা করতে পারবে না, অথবা কেন আমি তোমার উপস্থিতি অনুভব করতে পারলাম সেটাও আমি জানি না। হয়তো এটাই ঈশ্বরের আমাকে বলার উপায়। সত্যিকারের ভালোবাসা আসলে শারীরিক বিষয়ের বাইরেও হয়। এ কারণেই হয়তো আমাদের দেখা হয়েছিল, এমন ভাবে হয়েছিল যা মানুষের বোধগম্যতার বাইরে। তুমি সেখানে সশরীরে ছিলে না, কিন্তু তবুও আমি তোমাকে ভালোবেসেছি। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা রোমিওদের বাড়ির দৃশ্য দেখতে পাই। রোমিওর মা রোমিওকে খাবার উঠিয়ে দিচ্ছিল। তখন রোমিওর কণ্ঠে আমরা শুনতে পাই যে সবকিছুই দ্রুত এবং যুক্তির বাইরে চলে গেছে। এটা শুধুমাত্র অস্থায়ী ছিল। অবশেষে আমি বাস্তবতাকে আরো সহজে মেনে নিতে সক্ষম হয়েছি। তারপরে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই যে এখন আগাথা সুস্থ। তার বাসায় তার বাবা তাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে সকালের খাবার এনে দেয়। তারপরই সে খাবার খেতে শুরু করে। তখন তার বাবা বলে, কেমন লাগছে? সে জানায় খুব মজা হয়েছে। এরপর সে জিজ্ঞেস করে কে বানিয়েছে? বাবা জানায় তোমার দাদি। তখন তার বাবা তাকে বলতে শুরু করে যে তোমার দাদি তোমার ফিজিওথেরাপি সেশনে তোমার সাথে আসতে চান। আগাথা হইতে রাজি হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই তাকে তাদের বাড়ির বাগানে হাঁটার প্র্যাকটিস করানো হচ্ছিল। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা দেখতে পাই যে রোমিও তার মায়ের সাথে হাসপাতালে গেছে। সেখানে যাওয়ার পরই সে দেখে আগাথা যেই রুমে থাকতো সেই রুমটিকে খালি করে দেয়া হয়েছে। তখন তার মা রোমিওকে বলে যে আগাথা কোথায়? রোমিও বলে আমি জানি না। তখন তার মা বলে আমরা তাহলে নার্সের কাছে শুনে নেই। তখন রোমিও বলে যে সে হয় কোমা থেকে জেগে উঠেছে অথবা চিরতরে চলে গেছে। সে যা চেয়েছিল তা ইতিমধ্যেই পেয়ে গেছে। সে সবসময় বাড়ি যেতে চেয়েছে, তো চলো আমরাও যাই। তারপরে আমরা দেখতে পাই আগাথা রুনার বাড়িতে আসে আর বলতে থাকে, রুনা আমি তোমাকে খুব মিস করছি। তারপরে সে পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকে আর তাদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। তখনই সে বাড়ি থেকে বের হয়ে এসে তার বাবাকে উদ্দেশ্য করে বলে যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে কি এখানে থাকতে পারবো? তার বাবা বলে অবশ্যই পারবে। এটা শুনেই তো সে আনন্দে তার বাবাকে জড়িয়ে ধরে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমরা রোমিওকে সেই নাইট ক্লাবে বসে ড্রিঙ্ক করতে দেখি। এখন দেখা যায় রোমিও ঠিক তার আগের মতোই তার কাজকর্মগুলো চালিয়ে যেতে থাকে। তো একদিন হঠাৎ করেই দেখা যায় রোমিওর ট্যাটু স্টুডিওতে আগাথা আসে। তাকে দেখেই তো রোমিও থ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে আগাথা রোমিওর কাছে এসে রুনার বাড়িতে থাকা ছবিটি দেখায় আর বলে যে সেই ট্যাটুটি করতে চায়। তখন আগাথা রোমিওর উদ্দেশ্যে বলে যে তুমি পারবে তো? রোমিও বলে যে হ্যাঁ পারবো। তবে সে আগাথাকে প্রশ্ন করে যে সেই ট্যাটু স্টুডিওই কেন বেছে নিয়েছে। আগাথা বলে সে জানে না, সে র্যান্ডমলি এই দোকানটি পছন্দ করেছে। তখন আগাথা প্রশ্ন করে কেন? রোমিও বলে না, এমনিই জিজ্ঞেস করলাম।
এরপর রোমিও বলতে থাকে, আচ্ছা তোমার নেকলেসটিতে আর অক্ষরটি কেন আছে? আগাথা জানায়, এটা আমার বেস্ট ফ্রেন্ড রুনার, যে এখন আর এই দুনিয়াতে নেই। যাক, তো এরপরে কথাবার্তা শেষ করে রোমিও আগাথার হাতে ট্যাটু করা শুরু করে। আর সে বলতে থাকে যে আমি আসলে ভেবেছিলাম যে আমাদের ভাগ্য হয়তো একসাথে লেখা নেই, তবে ভাগ্য আমাকে আরো একটা সুযোগ দিয়েছে। এবার আমি আমার সমস্ত প্রতিশ্রুতি রাখবো, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আচ্ছা, এখানে এই গল্পটা আর একটু সংক্ষেপে বলে দিই। রোমিও আর আগাথা দুজনেই তাদের জীবনে ভালোবাসার অভাবে ভুগছিল, আর তাদের দুজনেরই জীবনটা বেশ এলোমেলো ছিল। আর সেদিন ওই লেকের ধারে দেখা হওয়ার পর থেকে দুজনই দুজনকে নিজেদের অবচেতন মনেই পছন্দ করে ফেলেছিল। আর তাই হয়তো আগাথার ওই অ্যাক্সিডেন্টের পর সে কোমায় থেকেও তার আত্মা সবসময় ছিল রোমিওর সাথে। আর এভাবেই তারা একে অপরকে প্রচন্ড ভালোবেসে ফেলে। আর এই জন্যই হয়তো আগাথা কোমা থেকে ফেরার পর নিজের অজান্তেই সোজা চলে যায় রোমিওর কাছে। ডেস্টিনি হয়তো তাদেরকে আবারও দ্বিতীয় সুযোগ দিয়েছে। এবার রোমিও আগাথাকে আর হাতছাড়া করবে না, সে এবার তার সব প্রমিস পূরণ করে তাকে নিজের করে নিবে। যাক, এই তো ছিল একটা অদ্ভুত সুন্দর ভালোবাসার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।